বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের অহংকার ধূলিসাৎ করে দিল রাশিয়া। রাশিয়ার সঙ্গে লড়তে 1 বছর আগে নিজেদের তৈরি F-16 যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিমানকেই সম্প্রতি ধ্বংস করেছে পুতিনের দেশ রাশিয়া। 30 আগস্ট শুক্রবার ইউক্রেনের সামরিক বাহিনীর একটি সূত্র সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য জানায়, রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এই হামলায় নিহত হন এক পাইলটও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের সুরক্ষা কবচ হিসেবে বিশ্বকে নিজের অবস্থান জানান দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করে আসছে, যার মধ্যে F-16 যুদ্ধবিমান অন্যতম। তবে রাশিয়ার উপর ব্যক্তিগত ক্ষোভ ছাড়তে গিয়ে এবার নিজেই পরাস্ত হল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দেওয়া এই যুদ্ধবিমান ধূলিসাৎ করে দিয়ে অপ্রতিরোধ রাশিয়া জানান দিল যে পুতিনকে হারানো এত সহজ নয়। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পেছনে প্রধান কারণ নয়। সোমবার আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় হামলার সময় যুদ্ধবিমানটির পাইলট 3টি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন। ইউক্রেনের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, দুর্ভাগ্যবশত নিজের জীবনের বিনিময়ে পাইলট ওলেক্সি রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের মানুষকে বাঁচিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমানটি রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রে আঘাত করার জন্য নিয়োজিত ছিল। যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছিল, তখন অনেক বিশ্লেষক এই নীতির বিরোধিতা করে বলেছিল, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন রাশিয়ার সাথে চলমান যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠবে, কারণ এই মডেলের যুদ্ধবিমানকে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয়। 1970-এর দশকে বিমানটি যুক্তরাষ্ট্রে তৈরি হয়। এখন পর্যন্ত প্রায় 4000-এর মতো F-16 তৈরি করা হয়েছে। এদিকে নিজেদের দুর্বলতা লুকাতে অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, সোমবারের এই বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। তারা পাইলটের ভুল বা কারিগরি ত্রুটি নিয়ে তদন্ত করছে। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, দেশটির কাছ থেকে পাওয়া এই বিমান হারিয়ে বেশ ভালো ক্ষতির মুখেই পড়েছে ইউক্রেন। দীর্ঘ 10 মাস ধরে গাজার সাধারণ মানুষের উপর নির্বিচার নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। জায়নবাদী ইসরায়েলি সেনারা ভেবেছিল এমন নৃশংসতা চালিয়েও সহজেই পার পেয়ে যাবে তারা। তবে যুদ্ধের ময়দানে সাহসী প্রতিরোধ যোদ্ধাদের সক্ষমতার কাছে ক্রমেই দুর্বল হয়ে পড়েছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলি সেনাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। হুথি আনসারুল্লাহ গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি ঘোষণা দিয়েছেন, ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যা সময়ের সাথে সাথে আরও বিস্ময়কর হয়ে উঠবে। আল হুথি আরও বলেন, যুদ্ধবাজ ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলছে এবং তাদের অপরাধী সরকার কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয়। তাই ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব। 29 আগস্ট বৃহস্পতিবার রাতে ইয়েমেনের টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইসরায়েল এমন এক শত্রু যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না, কারণ এটি সব ধরনের রেড লাইন এবং সকল নিয়মনীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায়। তাই এবার আর তাকে ছাড় দেওয়ার কোনো ধরনের কোনো উপায় নেই। আব্দুল মালিক আল হুথি তার ভাষণে বলেন, উত্তর গাজার বানি সালেহ মসজিদে ঢুকে ইসরায়েলি সেনারা পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সে দৃশ্য ভিডিও করে প্রচার করেছে। এ ভয়ঙ্কর দৃশ্য দেখে যেসব মুসলমানদের টনক নড়েনি, তাদের ঈমানে মারাত্মক ঘাটতি রয়েছে। আমি আশা করছি প্রকৃত মুসলমানরা এই ঘটনার তীব্র নিন্দা জানাবে এবং ইসরায়েলের বিরুদ্ধে জোরালো অবস্থান নেবে।
ইয়েমেনের এই হুথি নেতা বলেন, ইসরায়েল যে পর্যায়ের পাশবিকতা ও নৃশংসতা চালাচ্ছে তা গোটা আন্তর্জাতিক সমাজের জন্য অবমাননাকর। তিনি ভাষণের এক পর্যায়ে জেরুজালেম আল কুদস শহরে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে অনুপ্রবেশ করে উগ্র ইহুদিবাদীদের অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানান। উল্লেখ্য যে গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি আনসারুল্লাহ। যতদিন গাজায় ইহুদিবাদী পাশবিকতা চলবে ততদিন এ হামলা বন্ধ করা হবে না বলে প্রত্যয় জানিয়েছে হুথিরা। এমন প্রতিশ্রুতির রেশ ধরেই ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা পরিচালনা করে যাচ্ছে হুথিরা। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তখন থেকেই বাংলাদেশে হাসিনা বিরোধী শক্তির তীব্রতা দেখতে পায় ভারত। এমন পরিস্থিতিতে ভারত জানিয়েছে যে এখনই বাংলাদেশিদের পুরোদমে ভিসা দেওয়া হবে না। গত ২৬ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসা প্রত্যাশী বিক্ষোভ করেন। স্লোগানে তারা বলতে থাকেন, এক দফা এক দাবি, ভিসা চাই ভিসা চাই। ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান, ভিসা দে নইলে টাকা ফেরত দে। এ ঘটনার ৪ দিন পর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন যে আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। তাদের কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রার কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে। এরপর বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। ভারতীয় এক কূটনীতিক দাবি করেন, বাংলাদেশের ভয়াবহ বন্যার জন্য ভারতকে দোষারোপ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেটি একদমই সঠিক নয়। তিনি বলেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএনের প্রতিবেদন আমরা দেখেছি। এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয়। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে। তিনি আরও বলেছেন, এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে বাংলাদেশের সঙ্গে নিয়মিত এবং সময়মতো তথ্য আদান প্রদান করি সেটিও প্রতিবেদনে বলা হয়নি। সিএনএনের এমন প্রচারণায় ভারত কিছুটা বিরক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও কথা বলেছেন রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, হাসিনা খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। এর বাইরে তাদের কাছে আর কোনো তথ্য নেই।